আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, নুসরাত হত্যা মামলা ঢালাও ফাঁসি দেওয়া সেই বিচারকের ক্ষমতা প্রত্যাহারের নির্দেশ দিল হাইকোর্ট। ফেনীতে বহুল আলোচিত মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় নির্বিচারে ফাঁসি রায় দেওয়ার ঘটনায় ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ওই সময়ের বিচারক মামুনুর রশিদের বিচারিক ক্ষমতা কেড়ে নেয়ার নির্দেশনা দিয়েছে হাইকোর্ট। রায়ে আদালত বলেছে, বিচারিক আদালত এভাবে নির্বিচারে ফাঁসি রায় দিতে পারে না। আজ নতুন করে রায় দেওয়া হয়েছে। রায়ে একজনকে মৃত্যুদণ্ড এবং বাকি 4 জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং বাকি 10 জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। এরপর জানাবো, সংঘবদ্ধ ধর্ষণ মামলা মিথ্যা প্রমাণিত অভিযোগকারী নারীর বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ। পঞ্চগড়ে চাঞ্চল্যকর সংঘবদ্ধ ধর্ষণের একটি মামলা আদালতে মিথ্যা প্রমাণিত হয়েছে। মামলার 5 আসামিকে আদালত থেকে অব্যাহতি দিয়ে অভিযোগকারী নারীর বিরুদ্ধে মামলা কার্যক্রম শুরুর অনুমতি দিয়েছে আদালত। ডিএনএ পরীক্ষার সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা করে সম্প্রতি এই রায় দেন পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হোসাইন মোহাম্মদ ফজলুল বারী। এদিকে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ছাড়া সভা সমাবেশ ও আলোচনা সমালোচনার অধিকার সবার বললেন আইনমন্ত্রী। নিষিদ্ধ সংগঠন ছাড়া বাংলাদেশে সভা সমাবেশ করা এবং সরকারের সমালোচনা করার অধিকার সবার রয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। জনগণ যাতে নির্ভয়ে কথা বলতে পারে সেই পরিবেশ নিশ্চিত করতে সরকারের দায়িত্ব রয়েছে বলেও জানিয়েছেন তিনি। আজ রাজধানী সিডাপ মিলনায়তনে নির্বাচন পরবর্তী বাংলাদেশ শীর্ষক সেমিনারে তিনি এমন কথা বলেছেন। এবারে জানাবো, দেশের অধিকাংশ গাড়ি ফিটনেসবিহীন, হেলপার থেকে ড্রাইভার হয়েছে সবাই বললেন সড়কমন্ত্রী। দেশের অধিকাংশ ড্রাইভারেরা ফিটনেসবিহীন, তারা হেলপার থেকে ড্রাইভার হয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি আরও জানিয়েছেন যে, আমাদের অঙ্গীকার যে 2030 সালের মধ্যে যেন সড়ক থেকে দুর্ঘটনা অর্ধেকে নামিয়ে আনা যায়। সড়কে যে লক্কর-ঝক্কর বাস রয়েছে সেগুলো আমরা বাতিল করে দেব বলে জানিয়েছেন তিনি। এবং সর্বশেষ জানাবো, ব্রাসেলসে পুলিশ স্টেশনে 2 মুখোশধারীর ভয়াবহ গুলি, বেশ কয়েকজন নিহত। আনাদুল এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, 11টার দিকে ডেমোডেসকার্ট এলাকার পুলিশ স্টেশনের সামনে 2 ব্যক্তি আসে। সিসিটিভি ফুটেজে তাদের চলাফেরার দৃশ্য ধরা পড়ে। তাদের একজন AK-47 ধরনের অস্ত্র দিয়ে স্টেশন লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। অন্যজন পুরো ঘটনাটি ভিডিও করেছে বলে জানা গেছে। মূলত এই ঘটনায় এখন পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। অনেকেই বলাবলি করছে, আসলে এই ধরনের বিপজ্জনক ঘটনা না ঘটুক সেই প্রত্যাশা আমাদের। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্ট বক্সে কমেন্ট করে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। নুসরাতের হত্যা মামলা ঢালাওভাবে ফাঁসি দেওয়া সেই বিচারকের ক্ষমতা প্রত্যাহারের নির্দেশ। ফেনীর বহুল আলোচিত মাদ্রাসা শিক্ষার্থী নুসরাতের হত্যাকাণ্ডের ঘটনার মামলায় নির্বিচারে ফাঁসি রায় দেয়া ফেনীর নারী ও শিশু দমন ট্রাইব্যুনালের ওই সময়ের বিচারক মামুনুর রশিদকে বিচারিক ক্ষমতা কেড়ে নেওয়ার নির্দেশনা দিয়েছে হাইকোর্ট। রায়ে আদালত বলেছে যে, বিচারিক আদালত এভাবে নির্বিচারে ফাঁসি দিতে গিয়ে যেভাবে প্রতিটা পরিবারের উপর একটা ডিভেস্টিং
ইফেক্ট বা বিপর্যয় নেমে এসেছে, জন্য তার ইতিবাচক সক্ষমতা কেড়ে নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো এবং তাকে আইন মন্ত্রণালয় সংযুক্ত করতে নির্দেশনা দেওয়া হয়েছে। আজ হাইকোর্টের বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি এ কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় ঘোষণা করেন। এদিন নুসরাত হত্যাকাণ্ডের বিচারিক আদালতের মৃত্যুদণ্ডপ্রাপ্ত ডেথ রেফারেন্স আসামিদের আপিল ও জেলা আপিলের রায় দেন হাইকোর্ট। রায় 2 আসামির মৃত্যুদণ্ড বহাল রেখে 4 আসামি সাজা কমিয়ে দেওয়ার যে ঘটনাটি সামনে এসেছে সেখান থেকেই মূলত এটি হলো। রায় 2 আসামির মৃত্যুদণ্ড বহাল রেখে 4 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, ছাড়াও 10 জনকে খালাস দেওয়া হয়েছে। 2019 সালের 27 মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় তৎকালীন অধ্যক্ষ তাকে গ্রেপ্তার করা হয়। মামলা তুলে না নেওয়ায় 6 এপ্রিল মাদ্রাসার ছাদে ডেকে নিয়ে নুসরাতের হাত পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ওই বছর 10 এপ্রিল নুসরাতের মৃত্যু হয় বলে জানা গেছে। সংঘবদ্ধ ধর্ষণ মামলা মিথ্যা প্রমাণিত অভিযোগকারী নারীর বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ। এবার পঞ্চগড়ে চাঞ্চল্যকর সংঘবদ্ধ ধর্ষণের একটি মামলায় আদালতে মিথ্যা প্রমাণিত হয়েছে। মামলার 5 আসামিকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে অভিযোগকারী নারীর বিরুদ্ধে মামলা সংক্রান্ত গুরুতর অভিযোগের অনুমতি দিয়েছে আদালত। ডিএনএ পরীক্ষা, সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা করে সম্প্রতি এই রায় দেন পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হুসাইন মোহাম্মদ ফজলুল বাড়ী। মামলার নথি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে 2025 সালের 4 জুলাই রাতে 30 বছর বয়সী এক নারী সদর উপজেলার জগদ্দল এলাকার জনি ইসলাম 27, বিপ্লব হোসেন 25, মকসেদুল ইসলাম 32 ও সাদিকুল ইসলাম 32 ও খায়রুল ইসলাম 42 ও অজ্ঞাতনামা আরও 2 থেকে 3 জনের বিরুদ্ধে সদর থানায় সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা করেন। এজাহার ওই নারী অভিযোগ করেন পঞ্চগড় থেকে বাড়ি ফেরার পথে 3 মাইল এলাকায় তাকে অটোরিকশা থেকে নামিয়ে মুখ চেপে ধরে রাস্তার পাশে নিয়ে যায় আসামিরা। এই সময় 2 বছরের শিশু সন্তানকে ছুরি দেখে জিম্মি করা হয়, পরে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন তিনি। খবর পেয়ে 999 নম্বরে কল পেয়ে পুলিশ তাকে এবং তার সন্তানকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তবে মামলার তদন্তের পর বেরিয়ে এসেছে ভিন্ন কথা। উক্ত মহিলা তাকে নাকি আসলে ধর্ষণ করা হয়নি, বরং তিনি মিথ্যাচার করেছিলেন বলে জানা গেছে। এরপরই তার বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহণ করেছে আদালত। নিষিদ্ধ সংগঠন ছাড়া সবার জন্য সভা সমাবেশ ও সমালোচনার অধিকার বললেন আইনমন্ত্রী। আইনমন্ত্রী আসাদুজ্জামান জানিয়েছেন যে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে সবাই রাজনীতি করতে পারবে এবং এই রাজনীতি করার মধ্য দিয়ে মূলত সবাই সরকারের সমালোচনা আলোচনা সবকিছুই করতে পারবে। শুধুমাত্র আমরা নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগকে আর কোনো ধরনের রাজনৈতিক কোনো সুযোগ দেব না বলে জানিয়েছেন তিনি। এটি আসলে আমাদের এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে ঠেলে দিচ্ছে। আসলে এই ঘটনায় নতুন করে আবারও পুরো বিশ্বের বুকে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা মূলত সারা দেশে নাশকতা করার যে চেষ্টা করছে সেগুলো প্রতিহত করছে সরকার বলে এমন কথা জানিয়েছেন তিনি আরও জানিয়েছেন যে দেশের মধ্যে যে ধরনের ব্যক্তিরা যে ধরনের কার্যক্রম আসলে চালাচ্ছে এদেরকে বলতে গেলে আসলে সবাইকেই বলতে হচ্ছে যে আপনারা সবাই যার যার জায়গা থেকে পুরো দেশের জন্য ভালো কিছু করার চেষ্টা করুন। কারণ সমালোচনা নয়, বরং সরকারকে সহযোগিতার মধ্য দিয়ে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। কিন্তু যারা আওয়ামী দুর্বৃত্ত রয়েছে তারা যাতে কোনো রকমের দেশের মধ্যে রাজনৈতিক কর্মকাণ্ড করার কোনো সুযোগ না পায় সেসব বিষয় স্পষ্ট করেছেন আইনমন্ত্রী। তিনি জানিয়েছেন যে বাংলাদেশটাকে একটি সুন্দর ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পালিয়ে যাওয়া স্বৈরাচার ফ্যাসিস্টরা তারা নানাভাবে বাংলাদেশের বিরুদ্ধে নানাবিধ কার্যক্রম চালাচ্ছে। মূলত এসব বিষয়গুলোকে সবার থেকে আসলে আলাদা করতে হবে এবং বিষয়গুলো সবার জন্য খুবই গুরুত্ব দিয়ে দেখতে হবে বলে এমন কথা শোনা যাচ্ছে। বর্তমান সময়ে যে ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে পালিয়ে থাকা স্বৈরাচারেরা, তাদের কারণে মূলত সবাইকে আরো বেশি সজাগ দৃষ্টি রাখতে হবে যাতে করে তারা দেশ নিয়ে আর কোনো ধরনের বড় ষড়যন্ত্র করতে না পারে। উক্ত বিষয়ের কথাই আবারও
আবারও পুনর্ব্যক্ত করেছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। তিনি বিষয়টি নিয়ে সবাইকে খুবই সতর্কতার সহিত কার্যক্রম চালানোর কথা জানিয়েছেন। দেশের অধিকাংশ গাড়ি ফিটনেসবিহীন হেলপার থেকে ড্রাইভার হয়েছে বললেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি আরও জানিয়েছেন যে বাংলাদেশে যে ধরনের গাড়িগুলো আমরা দেখতে পাই, প্রতিনিয়ত গাড়িগুলোকে আমরা আসলে দেখতে পাচ্ছি, সেগুলো কিন্তু বেশিরভাগ গাড়ি আসলে কোনো ধরনের কোনো ফিটনেস নেই। গাড়িগুলো সম্পূর্ণ ফিটনেসবিহীন গাড়ি। এই গাড়িগুলো সড়কে চলাচল করছে এবং এরাই মূলত অ্যাক্সিডেন্টের জন্য দায়ী বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি আরও জানিয়েছেন যে এই ফিটনেসবিহীন গাড়িগুলো 2030 সালের মধ্যে আমরা রাস্তা থেকে তুলে দেওয়ার চেষ্টা করছি। আমরা মনে করি বর্তমান সময়ে যে গাড়িগুলো রয়েছে সেগুলোকে একটি ফিটনেস মুক্ত থেকে রক্ষা করার জন্য আমাদের মূলত 2030 সাল পর্যন্ত ধাপে ধাপে অপেক্ষা করতে হবে। আর আমরা ধাপে ধাপে গাড়িগুলোকে আস্তে আস্তে এই ফিটনেস মুক্ত গাড়িগুলোকে আমরা একটি ভালো অবস্থানের দিকে নিয়ে যেতে চাই বলে জানান তিনি। এজন্য চীন থেকে গাড়ি কেনা হচ্ছে, কোরিয়া থেকে গাড়ি কেনা হচ্ছে। তবে অনেকেই তার এই ধরনের বক্তব্যের পর জানিয়েছেন যে একজন মন্ত্রী তিনি সমঝোতার ভিত্তিতে চাঁদার কথা বলেন, তার দ্বারা দেশের মানুষ যে উপকৃত হবে না সেটি পানির মতো পরিষ্কার। কারণ তিনি মূলত যে কথাবার্তা বলছেন, চীন থেকে যে বাসগুলো কিনা হচ্ছে, কোরিয়া থেকে যে বাসগুলো কিনা হচ্ছে, সেগুলো হয়তো বা তাদের ব্যবহৃত পুরাতন বাস। এই বাসগুলো রাস্তায় নামালে মনে হয় না যে রাস্তা যে ফিটনেসবিহীন গাড়িগুলোর কথা বলা হচ্ছে সেগুলো কোনো ভালো হতে পারবে। মনে হচ্ছে এগুলো আরও সড়কে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করবে। সুতরাং শেখ রবিউল আলম যেসব কথা বলছেন এবং তিনি যে সমঝোতার ভিত্তিতে চাঁদার কথা বলেছেন তার সঙ্গে বাস্তবতার কোনো ভিত্তি নেই। সুতরাং তার কথা আসলে বিশ্বাসযোগ্য নাও হতে পারে অনেকের কাছে। বিষয়টি এবার হয়তো পানির মতো অনেকের কাছে পরিষ্কারও হতে পারে যে মূলত তিনি যেসব কথাবার্তা বলছেন সেগুলো আদতে সত্য নয়।